ট্রাম্প যখন দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত হয়ে আসলো, প্রেসিডেন্ট হয়ে আসলো, তার প্রথম কথা ছিল আমি ক্ষমতা নেওয়ার পরপরই প্রথম যে কাজটা হবে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধটা থামিয়ে দেওয়া। বাণিজ্য যুদ্ধ কোন পর্যায়ে এখন? যুদ্ধটা না আসলে থামাতে বলা হলেও থামে না, যুদ্ধটা বড় একটা বাণিজ্য। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগ শোজ চ্যানেলের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে। আপনাদের সাথে আছি আমি শেখ সামি ইয়াসার এবং আমার সাথে আছেন আমি কাজল হায়দার। কি অবস্থা? অবস্থা তো পুরো বিশ্ব থেকে এশিয়া সব জায়গায় যুদ্ধ ভাব, মিটিং হয়, বৈঠক হয়, আশা থাকি আমরা যারা সাংবাদিকরা বিভিন্ন লিঙ্ক থেকে পাই যে যুদ্ধ থেমে যাবে, বৈঠকটা সফল হবে, কিন্তু আসলে হয় না। কারণ যুদ্ধটা তো একটা বাণিজ্য, যুদ্ধ থামলে তো লস। ওকে, তাহলে আমরা শুনি। দর্শকরা অনেকেই জানতে চেয়েছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের এখন কি অবস্থা, কোন পর্যায়ে আছে যুদ্ধটা, এটা নিয়ে যদি বলেন। আমরা নিশ্চয়ই আপনি জানেন এবং দর্শকরাও ভালোভাবে জানে যে 2022 সালে শুরু হয়েছিল, রাশিয়া প্রথম অ্যাটাক করে ইউক্রেনে। রাশিয়ার অভিযোগটা ছিল যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে এবং প্রপারলি তারা যোগই দিত। ন্যাটোতে যদি ইউক্রেন যোগ দিত তখন কিন্তু রাশিয়া আধিপত্যটা কমে যেত। এই কারণে ন্যাটো চারপাশ থেকে রাশিয়াকে ঘিরে ফেলত। তো রাশিয়া তো এক সময় যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন তো পরাক্রমশীল ছিল, একটা ব্যালেন্স ছিল বিশ্বে। তো এখন টুকরা হয়ে গেল। টুকরা হওয়ার পর রাশিয়া ক্ষমতা হারিয়েছে ঠিকই, কিন্তু তাদের প্রভাব বিস্তার কিন্তু এখনও কমেনি। সেইটাই আর ইউক্রেন তো একসময় রাশিয়ারই অংশ ছিল, ভেঙে যাওয়ার পরে সেটা ইউক্রেন হয়েছে। তো যেটা ওই 2022 থেকে চলা প্রায় 4 বছর হতে চললো। 4 বছরের কাছাকাছি যুদ্ধটা। কখনো দেখা যায় যে রাশিয়া তাদের আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে, এদিক দিয়ে আবার ইউক্রেনও বাড়ায় এবং এই যুদ্ধের ক্যাজুয়ালিটি প্রচুর হয়েছে। আমরা জানতাম, আপনি যদি ইউটিউবে সার্চ দেন পুরাতন ইউক্রেন একটা স্বর্গরাজ্য ছিল, এত সুন্দর বিউটিফুল একটা কান্ট্রি। আর এখনকার আপনি সিনারিও দেখেন সম্পূর্ণ আলাদা। ইউক্রেনকে বলা হয় ব্রেকফাস্ট অফ ইউরোপ। তার মানে আপনি চিন্তা করেন যে মানে ইউরোপের ব্রেকফাস্টে যেসব আইটেম লাগে মোস্ট অফ দ্য ফুডই হচ্ছে ইউক্রেনে প্রডিউস হয়। আপনি কর্ন বলেন, হুইট বলেন, বার্লে বলেন, যত কিছু আছে আপনার, ফ্রুট, তারপর অয়েল, আমরা যে অয়েল খাই, সয়াবিন তেল খাই, সয়াবিন ওখান থেকে উৎপাদন হয়। অ্যান্ড সেটা শুধু ইউরোপে না, পুরো ওয়ার্ল্ডেই হচ্ছে এই সমস্যাটা, এই ঘাটতিটা আমরা দেখছি গত 4 বছর ধরে বিশ্ববাজারে দ্রব্যমূল্যের দাম, গ্লোবাল ইনফ্লেশন একদম টোটালি। যুদ্ধবিরতির প্রক্রিয়াটাকে রাশিয়া খুব জটিল বলছে। জটিলের কারণে বলছে, আজকেই তাদের আপনার ক্রেমলিনের এক মুখপাত্র যেটা বলছে, ইউক্রেন যুদ্ধ অবসানে একটি সমাধানে পৌঁছার চেষ্টা যে প্রক্রিয়া চলছে তা অস্বাভাবিক রকমের জটিল, মানে স্বাভাবিকের চাইতেও জটিল, মানে ইনএমেজেবল যেটাকে বলে। তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন তেমনটি আশা করা যায়, যে ট্রাম্প বলে বেড়াচ্ছে। কারণ এখানে অনেক কিছু আছে। আপনার রাশিয়া এখন পর্যন্ত 4 বছরে প্রায় 26% ইউক্রেনের জমি দখল করে ফেলছে। এরা বলে যে এটা আমাদেরই ছিল এবং সেটাই চায়। রাশিয়ার মূল লক্ষ্য এইটাই যে ক্রিমিয়া, ডোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং হচ্ছে আপনার খেরসন তাদের নিয়ে নিতে চায়। কারণ হচ্ছে এই জায়গাগুলো প্রাকৃতিক যে সম্পদ আছে, ইউরেনিয়ামের, তারপর এক ধরনের মাটি আছে ওখানে, যেটার সাথে যুক্তরাষ্ট্র চুক্তিও, দুই দেশে। আবার যুক্তরাষ্ট্র এখানে কি খেলা খেলছে, ইউক্রেনের সাথে চুক্তি করছে, রাশিয়ার সাথে চুক্তি করছে এবং রাশিয়া কিছুটা পুতিনের জন্য ক্ষিপ্ত। এই ক্ষিপ্ত হওয়ার কারণে আক্রমণের তীব্রতা যখন বাড়িয়েছিল তখন আবার ট্রাম্প মজার একটা টুইট করছিল যে রাশিয়া যদি চিন্তা করে পুরো ইউক্রেন দখল করবে তাহলে এটা পাগলামি ছাড়া কিছুই না। তো যাক, এসব কথাবার্তার মধ্যেই মূলত হচ্ছে যে অঞ্চলের কথা আপনি বললেন, এই অঞ্চলটায় নিয়েই আসলে কিন্তু ইউক্রেনের যুদ্ধ। আপনার আছেই, আপনার ন্যাটো তো একটা ইস্যু আছে, তারপরে এটা মাঝখানে যখন আপনার মনে আছে বাইডেন প্রশাসন তো প্রচুর ব্যাকআপ দিছে, অস্ত্র, তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন প্রচুর সাহায্য, নাহলে এতদিন 3 মাসের যুদ্ধ শেষ হয়ে যেত, দখল হয়ে যেত ইউক্রেন। কিন্তু এটা দীর্ঘায়িত হয়েছে। বাইডেন প্রশাসন প্লাস হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রচুর সাহায্য করছে, ফ্রান্স, জার্মানি, তারপর হচ্ছে আপনার ইংল্যান্ড। মজার ঘটনা তখনই ঘটে যখন বাইডেন হেরে যায়, ট্রাম্প আসে, তখন কি করে
ওই ধরনের সরবরাহ বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পর কিছুটা পিছুপা হয়ে আসছিল ইউক্রেন, এবং এই সুযোগে রাশিয়া কিন্তু অনেকখানি ভিতরে ঢুকে গেছিলো। কিন্তু এক পর্যায়ে হলো কি, আবার এই আপনার ইউকে নতুন করে ফান্ডিং শুরু করলো যুদ্ধে, তখন আবার এরা ঘুরে ধরে। আপনার মনে আছে গত সপ্তাহে প্রায় 141টা ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন রাশিয়ার ভেতর, এবং রাশিয়ার ভেতর থেকে চালানো হয়েছিল। তার মানে এটা একটা গেরিলা ওয়ারফেয়ারের দিকে এগোচ্ছে। আর শান্তি আলোচনা আসলে আমরা যেটা বলছি তড়িৎ হবে, এই ধরনের আসলে কোনো আশা দেখা যাচ্ছে না সেভাবে। এবং তুরস্কের ইস্তাম্বুলে যে গতকাল একটা মিটিং হলো, সেখানে কিন্তু কংক্রিট কোনো সিদ্ধান্ত আসে না। কিছু যুদ্ধবন্দী যারা থাকে তাদের বিনিময়ের ব্যাপারে কথা হয়েছে, কিন্তু ইনফ্যাক্ট যুদ্ধবিরতির কোনো আশা সামনে, যে ট্রাম্প বলছিল যে 2025 সালে শেষ হবে, আমরা যে রিপোর্ট পাচ্ছি বৈঠকগুলোর এবং যে সিনারিওগুলো দেখতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে না যে এই যুদ্ধটা খুব দ্রুত শেষ হবে। কিন্তু অলরেডি আপনার রাশিয়ার 1,20,000-এর বেশি সৈন্য নিহত হয়েছেন, যেখানে ইউক্রেন 70,000 প্লাস সৈন্য নিহত হয়েছে। তার সাথে তো সাধারণ মানুষ তো আছে, দুদেশ মিলায় 30 থেকে 50,000 যেটা ক্যাজুয়ালিটি। তারপর বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে, ব্রিজ ভেঙে ফেলা হচ্ছে। তো পুরো জায়গাটায় শান্তি বলতে কিছুই নাই, এখানে কোনো শান্তির আলোও নাই, সেটা একটা পরিস্থিতি আছে ওখানে। তো এই তো শুনলাম আমরা ইউক্রেন রাশিয়া নিয়ে। চলেন আমরা এখানে একটা জিনিস একটু অ্যাড করি। আপনার রাশিয়া যে সৈন্য হারাচ্ছে, রাশিয়া কিন্তু ভাড়াটে সৈন্য ব্যবহার করছে, তা তো অবশ্যই। এবং বিভিন্ন দেশ থেকে, আফ্রিকান দেশ থেকে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনার ইউক্রেন ভিডিওটা ছাড়ছে যে কিছু রাশিয়ান সৈন্য তারা ধরছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কেউ রাশিয়ান না, সবই মার্সেনারিজ। তারা ভাড়া করা সৈন্য বিভিন্ন দেশ থেকে আসছে এবং টাকার বিনিময়ে তারা যুদ্ধ করছে। এই হলো পরিস্থিতি। আর যুদ্ধটা না আসলে থামাতে বলা হলেও থামে না, যুদ্ধটা বড় একটা বাণিজ্য। এই বাণিজ্য করার জন্য উপর থেকে বলা যে যুদ্ধ থামা, কিন্তু ভিতরে ওই যে বাণিজ্য মিন্স হচ্ছে অস্ত্র বিক্রি, নতুন আপনি নতুন একটা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলেন, এটা আপনি প্রয়োগ করবেন কোথায়? নিজের দেশে একটা ডেমো চালায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে তো আছেই। অবশ্যই। চীন যুক্তরাষ্ট্র নিয়ে যদি কথা বলি, তো বাণিজ্য যুদ্ধ কোন পর্যায়ে এখন? হওয়ার কথা ছিল 90 ডেজ, 90 দিনের একটা বিরতি ছিল চীন এবং যুক্তরাষ্ট্র, যে ট্যাক্স নিয়ে ট্যারিফ, সেটার কি অবস্থা এখন? মানে কি 90 দিন পরে কি আবার সেই ট্যারিফ ইমপ্লিমেন্ট হবে? আচ্ছা, এখানে আমরা ট্রাম্পকে জানি খুব ঝানু ব্যবসায়ী, কিন্তু তার কিছু সিদ্ধান্ত তার বিপক্ষে চলে আসে, এবং সর্বশেষ তার এই বাণিজ্য ব্যাপারে কিছু সিদ্ধান্ত তার কিন্তু উপদেষ্টা ইলন মাস্ক সরে গেছে, সম্মানের সাথে সরছে। কিন্তু বলা হচ্ছে ঘটনার পিছনে তো অনেক ঘটনা থাকে, বলা হচ্ছে এইসব অতিরিক্ত ট্যাক্স বসানোতে নাখোশ ছিল আপনার ইলন মাস্ক, এই জন্য বনিবনা না হওয়াতে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্টে সে বের হয়ে আসছে। তো এই যে আপনার শুল্ক হঠাৎ করে এক একটা দেশের প্রতি, বিশেষ করে আপনার চীনের প্রতি যে 125%, চীনও পাল্টা 115%, এভাবে যে বারে এক পর্যায়ে অসম্ভব করে দিয়েছিল, সেটা কিছুটা ঠান্ডা হয়েছে দুই দেশের মধ্যে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রও জানে, চীনও জানে যে এই ব্যবসা করতে হলে আপনাকে একটা কম্প্রোমাইজ পজিশনে আসতে হবে, না হলে আপনি পুরো বিশ্বে ব্যবসা করতে পারবেন না। এখন আপনার যখন আরেকটা ইন্টারেস্টিং, আপনার নিশ্চয়ই মনে আছে, যখন ট্যাক্স বসালো তখন চীন কি করলো, একটা আইফোন বানাতে কত খরচ হয়, একটা আপনার টেসলা গাড়ি বানাতে কত খরচ হয়, এটা কিন্তু তারা ওপেন করে দিল। তারপরে দেখা গেল যে দাম স্টক পড়ে যাচ্ছে ওইসব কোম্পানির। তারা বুদ্ধির খেলা এখানে হচ্ছে। আর হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাকে ট্যাক্স বসাইছো, আমি তোমার গোপন তথ্য সব ফাঁস করে দেবো বাণিজ্য। তখন তড়িঘড়ি করে ট্রাম্প যেটা করলো যে ঠিক আছে, আমরা যে শুল্ক বসালাম, শুল্কগুলো কমাই দিচ্ছি, তোমরা নেগোসিয়েশনে আসো। তো নেগোসিয়েশন করার জন্য দুই পর্যায়েরই বাণিজ্যিক উপদেষ্টারা কিন্তু ভেতরে মিটিং করছে। এগুলো কিন্তু অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। এবং সেই আপনার কর্মকর্তাদের যেগুলোতে কথা বেরিয়ে আসছে, সর্বশেষ বেরিয়ে আসছে যে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুত এই সব বিষয়ের একটা কংক্রিট সমাধানের জন্য তারা বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকের তারিখটা এখনও দেওয়া হয়নি, কিন্তু বলা হচ্ছে এই মাসের মধ্যেই যে কোনো দিন এই বৈঠকটা হতে পারে।
এবং এই সপ্তাহের শুরুতে সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেট একটা কথা বলেছেন, বাণিজ্য সংক্রান্ত নানা বিরোধ কমানোর লক্ষ্যে ট্রাম্প ও শি শীঘ্রই কথা বলবেন। আমি যেটা বললাম, এসব বাণিজ্য সংক্রান্ত বিরোধের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ এবং সুনির্দিষ্ট কিছু খনিজ রপ্তানিতে চীনে নিষেধাজ্ঞার প্রসঙ্গ থাকবে। এখন আপনার খনিজ সম্পদ পাঠানো, আপনারা জানেন যে কোনো খনিজ সম্পদ এখন খুব পাওয়ারফুল একটা অ্যাসেট, এবং যে কোনো জিনিস বানাতে চায় খনিজ সম্পদটা র ম্যাটেরিয়াল দরকার। তো এইসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে, এবং যেটা মনে হচ্ছে বিশেষজ্ঞরা বলছে এই দুই দেশের নেতা যদি বসলে একটা মিনিমাম ভারসাম্য আসবে ইকোনমিতে ভারসাম্য আসবে, ওয়ার্ল্ড ইকোনমি। হ্যাঁ, ওয়ার্ল্ড ইকোনমি, কারণ রিপ্রেজেন্টেটিভ তো এই দুই দেশই করে, এবং চীনের প্রোডাক্ট ব্যবহার করেন। আপনি বলতে পারেন এমন কোনো দেশ আছে শুধু আফ্রিকা থেকে শুরু করে ম্যাসেডোনিয়া সব জায়গায় চীনের প্রোডাক্ট, এবং চীনের প্রোডাক্টটা কী দেওয়া, আপনি আফ্রিকার জন্য একটা দামে প্রোডাক্ট বানাচ্ছেন, সেম থিং আর একটু বেটার কোয়ালিটিতে আপনি সৌদি আরব ইতে পাঠাচ্ছেন, আমেরিকা পাঠাচ্ছেন, তাতে সে কোয়ালিটি মেনটেন ওইভাবেই তারা করে, টাকার উপরে করে, এবং তাদের সে অ্যাবিলিটি আছে যে একই প্রোডাক্ট তিনভাবে তারা প্রডিউস করতে পারে। তো আমেরিকাও এটা ভালো করে জানে যে আমেরিকার বিজনেস করতে হলে, ট্রাম্পের একটা কথা আছে, লেট আমেরিকা গেট ব্যাক, মানে আমি আবার আমেরিকাকে পূর্ব জায়গায় নিয়ে যেতে, পূর্ব জায়গাতে তুমি বোমা মেনে নিতে পারবে না, তোমাকে ইকোনমিতে নিতে হবে, এবং ইকোনমিতে করার জন্য তোমাকে চীন দরকার আছে। চীনের এবং চীন আমেরিকার বিরুদ্ধে বা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যতবার করুক, ইলন মাস্কের বিরুদ্ধে কোনো কথা নেই, কারণ হচ্ছে ইলন মাস্কের অনেক বড় ইনভেস্ট চীনে রয়েছে, চীনে এটা চলতেছে, এবং কখনো আপনি শুনবেন না, আজকে থেকে না, কখনো শুনবেন না চীন আপনার ইলন মাস্কের বিরুদ্ধে একটা কথাও বলছে। তার চীনও চায় একটা ব্যবসা, এবং চীনের পলিসি সবসময়, আরেকটা কথা মনে রাখবেন, ব্রিটিশরা আমেরিকানরা সবসময় চায়, ইউরোপিয়ানরা চায় চীন একটা যুদ্ধে জড়াক। চীন যুদ্ধে জড়ালে কি হবে? যুদ্ধে জড়ালে মানে আমার ইকোনমি লস মানে আপনার পুরো দেশ পিছায় যাচ্ছে, পুরো দুনিয়া পিছায় যাচ্ছে। হ্যাঁ, আপনার কি মনে পড়ে চীন সর্বশেষ কবে যুদ্ধে জড়িত ছিল? কারো মনে নাই। সেই অনেক আগে, সেই আপনার বাপ দাদা আমলেরও আগে বই আছে এগুলা, কিন্তু চীন কখনোই যুদ্ধে জড়ায় না, কারণ চীন জানে আমার ফোকাস হচ্ছে বিজনেস, আমি ব্যবসা করব, প্রতিটা দেশের সাথে ব্যবসা করব, আমি ইকোনমিতে মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাব। এই জন্য যতই তিব্বতের সাথে আপনি বাধায় দেন না কেন, ইন্ডিয়ার সাথে বাধায় দেন না কেন, কিন্তু হ্যাঁ তাইওয়ানের সাথে বাধা দেয় কেন, এরা কিন্তু জায়গা থেকে নড়ে না। এরা হ্যাঁ ঠিক আছে, আপনি মহড়া করতেছেন, নৌ মহড়া আমিও করতেছি, একটা সিগন্যাল দেয়, চীন যে বসে আছে তেমন না, কিন্তু সরাসরি যুদ্ধে কখনোই জড়ায় না, কারণ তাদের ফোকাসটা ওই থাকে আমরা ব্যবসা করব। ঠিক একই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হচ্ছে শুল্ক নিয়োগ যা হোক, পাল্টাপাল্টি শুল্ক আরোপ করতেছে, কিন্তু এক পর্যায়ে তারা নমনীয় বা কৌশল এমন করতেছে যে আমেরিকা বাধ্য হচ্ছে তাদের সাথে বৈঠক করা, যেন চীনের পলিটিক্স অন্যরকম পলিটিক্স। ধন্যবাদ কাজল ভাই। আজকে আমরা আলোচনা করলাম দর্শক ইউক্রেন রাশিয়া এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে, কতদূর কি অবস্থা, যুদ্ধ কি হতে পারে আগামী দিনগুলোতে, এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য এবং ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠক হতে পারে সেই বিষয়গুলো নিয়ে, এবং ওয়ার্ল্ড ইকোনমিতে কী কী এফেক্ট পড়বে যদি চায়না যুদ্ধে জড়ায় কারোর সাথে। তো আশা করছি আমাদের এই শোটি আপনাদের ভালো লাগছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।